গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন আখতারুজ্জামান ইলিয়াসের লেখা পিতৃবিয়োগ। এই গল্পের কাহিনীটা আমি খুব সম্প্রতি শুনেছিলাম চন্দ্রিল ভট্টাচার্যের একটা বক্তব্যে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সুরমা দেওয়া চোখ, কপালের ভাঁজ খুলে যাওয়া ফর্সা চামড়া এখন পাথরের মতো মসৃণ, সাদা কাপড়ে লোবান ও আতরের গন্ধ, শিয়রে ও পায়ে ধূপকাঠি পড়ে মনে হয় ধোঁয়াটাও শরীরের ভেতর থেকে আসছে। আর যা সব আগের মতোই, মাঝখান দিয়ে আঁচড়ানো ছোট করে ছাঁটা চুলে সাদা রেখা যা ছিল তাই আছে। পাছে তার আঙুলগুলো কোন ফাঁকে ওই চুলে বিলি কাটতে শুরু করে, এই ভয়ে ইয়াকুব নিজের হাত জোড়া সরিয়ে রাখে। খাড়া নাকের নিচে গোঁফের ঝোপে সাদা কাঁটার সংখ্যা বোধহয় একটিও বাড়েনি। গালের নীলচে আভাটা নেই। গালে অতি সংক্ষিপ্ত চিবুকে দাড়ির অঙ্কুর। তার বেশ কয়েকটির রং সাদা। ফ্যাকাশে ঠোঁট একটির উপর আরেকটি টাইট করে আঁটা। চিরকাল এমনই ছিল। চোখের ওপর শোয়ানো চোখের পাতা। ভেতরের মণির রং কালো কি গাঢ় খয়েরি জানা নেই। ওই মণির দিকে কি কখনো সরাসরি তাকানো গেছে? এখন মণিজোড়া একেবারে আড়ালে চলে গেল। চোখের পাতা আর কোনোদিন নিজে নিজে খুলবে না। আর সামলানো যায় না। ইয়াকুবের মাথা নুয়ে পড়ে নিচের দিকে। চোখ জুড়ে মেঘ নামে। লাশের মুখ থেকে কাপড় সরিয়ে নেওয়ার পর তার সারা শরীরে যে গা এলিয়ে দেওয়া অবসাদ নেমে এসেছিল, তা কেটে যাওয়ায় মাথা, চোখ ও গলাকে এখন স্পষ্ট অনুভব করা যাচ্ছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করলে ইচ্ছে হয় আব্বা বলে খুব জোরে একবার হামলে উঠি। কিন্তু জীবিত আশরাফ আলীর গম্ভীর ও শীতল মুখের কথা ভেবে তার আকাঙ্ক্ষিত পিতৃ সম্বোধন দাঁত ও নোনা জিভের চাপে বেরিয়ে আসে ফোঁপানির মধ্যে। সামনে সব ঝাপসা। দেখতেছেন, কে যেন পাশ থেকে কথা বলে, তাকেও দেখা যায় না। ভালো করে দেখে নেন বাবা, আর কোনোদিন দেখতে পাবেন না। একটা দিন আগে আসলেও তো দেখতে পারতেন। কপাল। আরে একদিন আগে আসলি ওনার বাপে মরে, সেইলি এখানে থাকলি পর ডাক্তার কি তারে বগল দাবা করি মাল টানতে পারে? আস্তে আস্তে। ছেলে তো বাপু, তিনি ছিলেন মাটির মানুষ, যে যেখানে ডেকিছে গেছেন। ওইটা কোনো কথা নয়, কপাল, অদৃষ্ট। শেষ পর্যন্ত ছেলেরে দেখতে পারল না। ছেলির জন্য শেষে দেখলে না কেমন মাথা বেঁকিয়ে দুই চোখের নাটা দুইখান ঘুরোয় ঘুরোয় দেখতেছিল? মতাজ ভাই, খেয়াল করিস? করি নাই? আমারে কয়, ও মন্তাজ, একমাত্র ছেলে, তারে দেখতে পালাম না, খপর দিও। ও মনি, তুমি এডে কি কও? তার কি আর কথা কর হুঁশ ছিল? আহারে, একমাত্র সন্তান, মরার আগে তার হাতে এক ঢোক পানি খাতি পারল না। এইসব সংলাপের শব্দ ইয়াকুবের কানে আসে, কিন্তু বাক্যে বাধা পড়বার আগেই গড়িয়ে নিচে পড়ে যায়। ছেলের হাতে পানি খেয়ে মরা কি? ছেলের উপার্জনে ভাত খাওয়ার আয়োজন তো ইয়াকুব করে ফেলেছে। তার ধীর স্থির বাবা আর একটা বছর ধৈর্য ধরতে পারল না। 23টা বছর একেবারে একা একা কাটালো। কোথায় এই দক্ষিণের গ্রাম? এখানে কে তাকে দেখত, কে খাওয়াতো, আদর যত্ন করত কে? এসবের জন্য তার পরোয়াও ছিল না। 4 মাস আগেই তো রিটায়ার করার কথা। এক্সটেনশন হলো 1 বছরের জন্য। ইয়াকুব তখন চাকরি পেয়ে গেছে। বাপের এখন চাকরি করার দরকারটা কি? না, তার এক কথা, দিল যখন আর একটা বছর কাজ করি। ইয়াকুবের চাকরি হয়েছে গোপালপুর সুগার মিলে। পোস্ট ছোটখাটো, কিন্তু পারচেজে আছে, কাঁচা পয়সার জায়গা। মিলের বাড়ি পেয়েছে, হার্ডবোর্ডের সিলিং দেয়া 2টো টিনের ঘর, ছোট্ট উঠান,
বাতাবি নেবু গাছের নিচে পাকা কলপাড়, টিউবওয়েল, কলা গাছের ঝাড়, দুটো পেঁপে গাছ। দূরত্ব যাই হোক, এখান থেকে ট্রেনে চাপলে বদলা বদলি নেই, এক নাগাড়ে 5 ঘন্টা 5.5 ঘন্টা চললেই গোপালপুর। কিন্তু 9 মাস চাকরি হলো তার, আশরাফ আলীকে একটিবারের জন্য নিয়ে যেতে পারল না। 2 মামাকে দিয়ে বলালো, চিঠি লিখল 2 বার। 2বারই তার একই জবাব, কর্মজীবনের প্রান্তে অনাবশ্যক ছুটি লইয়া কর্তব্যে অবহেলা ঘটাইতে চাই না। চিঠির কপালেও ভাঁজ, ভুরুতে ডবল গেরো। তার পোস্টকার্ড আসত মাসের মাঝামাঝি, পিঁপড়ের শাড়ির মতো গুটি গুটি অক্ষর, তাতেই উপদেশ, শ্বশুরবাড়ির সকলের কুশল জিজ্ঞাসা ও নাম ধরে ধরে শ্রেণীমতো সালাম ও দোয়া জ্ঞাপন করা। দিন যায়, সালাম পাওনাদারের সংখ্যা কমে, দোয়া প্রার্থীরা বাড়তে থাকে। যথাস্থানে ঠিক ঠিক লোকের নাম লিখতে আশরাফ আলীর কখনো ভুল হয় না। মাসের প্রথম দিকে বরাদ্দ ছিল মানি অর্ডারের টাকা। মানি অর্ডারের কুপন জুড়ে পিপিলিকা বাহিনীর পুনরাবির্ভাব, ফের উপদেশ, ফের কুশল জিজ্ঞাসা এবং সালাম ও দোয়া নিবেদন। কি পোস্টকার্ড, কি মানি অর্ডার কুপন, প্রত্যেকটির কপালে ভাঁজ, খাড়া ও কাঁটা কাটা গোঁফের নিচে বন্ধ পাতলা ঠোঁট। মামারা যে তাদের বাপের শালা, তাদের সামনে পর্যন্ত সেই ঠোঁট জোড়ার কষ একটুও ঢিলে হতো না। মামাদের মধ্যে মেজ মামাটারই ভাগ্নের দিকে টানটা বেশি। আবার আদর করে ওকে এখানে ওখানে নিয়ে গেলে ইয়াকুব কারো সঙ্গে তেমন কথা বলতে পারত না বলে বাড়ি ফিরে মেজমামা মাঝে মাঝে বকত, তোর বাপ হলো হাঁড়িমুখো পোস্টমাস্টার, চিঠিতে সিল মারতে মারতে মুখখানা কেউ সিলের ডিজাইনেই নিয়ে এসেছে। তারই তো ছেলে, তুই আর লোকের সঙ্গে কথা বলবি কি? নানি তখনও বেঁচে, ছেলের এই একটি বাক্য তার সারাদিনের প্যাচালের উৎস খুলে দিত। তাই ভালো, বেশি রসকস থাকলে ছেলেটা সৎমায়ের হাতে পড়ত না। ভাগ্নেকে টাকা পয়সা খরচা করে মানুষ করবার ক্ষমতা তোমাদের আছে, নিজেদেরগুলোই টানতে পারো না, আবার ভাগ্নেকে লেখাপড়া। হ্যাঁ, বাপ টাকা না পাঠালে এই ছেলে কোথায় ভেসে যেত? টাকাটা আশরাফ আলী পাঠাত খুব নিয়মিত। টাকা আসার সঙ্গে সঙ্গে জোহরা বিবির কন্যা শোক উথলে উঠত। বিয়ের পর 18টা মাসও কাটল না। ফিরোজা, মা আমার, কি কপাল করে এসেছিলি মারে, ছেলেকেও ভালো করে দেখতে পারলি না। একুব, ভাইরে, কি কপাল করে এলি রে ভাই, মাকে একবার দেখতেও পারলি না। কিন্তু নানির কাছে, খালাদের কাছে, মামাদের কাছে গল্প শুনতে শুনতে মাকে তার একরকম দেখা হয়েই গেছে। মায়ের রং ছিল চাপা, কালোর দিকেই বলা যায়। ইয়াকুব পেয়েছে মায়ের রং। ইয়াকুবের স্বভাবও অবিকল তার মায়ের স্বভাব। সে কারো সঙ্গে চড়া গলায় কথা বলতে পারে না, যে যাই বলুক না, না বলার শক্তি তার নেই। কিন্তু আশরাফ আলীর রাগ অন্যরকম। আর বিয়ের সময় তার শ্বশুরের ইসলামপুরের কাটা কাপড়ের জমজমাট কারবার। তার শালাদের বয়স তখন কম। শ্বশুর কতবার তার ব্যবসায় ঢুকতে বলল, তার এক কথা না। শ্বশুর শেষ পর্যন্ত না পেরে কলেজে পড়া চালিয়ে যাওয়ার খরচা দিতে চাইল, তাতেও না। কারো কথায় কান না দিয়ে আশরাফ আলী প্রাণান্ত পরিশ্রম করে এই চাকরি জোগাড় করল। নতুন বউ নিয়ে ড্যাং ড্যাং করে রওনা দিল খুলনা না যশোর জেলার কোন এক গ্রামের দিকে। সেই গ্রামে সে হল পোস্টমাস্টার। সাহসটা দেখো। কয়েক মাস পরে পোয়াতে মেয়েটা আসে বাপের বাড়ি। সময় মতো ব্যথা উঠল, মেয়ে গেল হাসপাতালে। সেই তার শেষ যাওয়া। তার বদলে ঘরে এলো তার ছেলে। তা আশরাফ আলী ছেলেকে নিজের কাছে রেখেই মানুষ করত। সে যা একরোখা লোক, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু স্ত্রীর মৃত্যুর ব্যাপারটা ভালো করে বোঝার আগেই তার হাতে পায়ে ধরার উপক্রম করে জোহরা বিবি। বড় মেয়ের একমাত্র স্মৃতিটাকে সে কোলে পিঠে করে রাখতে চায়। আশরাফ আলীর তখন যা বয়স, তাতে তার বিয়ে না করার কোনো প্রশ্নই ওঠে না। তার উপর রাজপুত্র জামাই আমার, মিছে কথা বলবো কেন?
মেয়ের তুলনায় জামাই আমার অনেক সুন্দর। তুই তো হয়েছিস একটা ছুঁচো। একে তো কালো হলি মায়ের মতো, আবার বাপের মতো যদি একটু উঁচা লম্বাও হতিস। সেই ফর্সা লম্বা আশরাফ আলী মা মরা ছেলেকে ফেলে রেখে ফের চলে যায় পোস্টমাস্টারি করতে। কত জায়গায় যে ঘুরল। এই কুষ্টিয়া, এই যশোর খুলনার গ্রামেই বেশি। ডুমুরিয়া, বাহিরদিয়া, দিয়ানা, নলতা, নাভারণ, নীলমণিগঞ্জ, আলমডাঙ্গা। নিজেরই হাতে মারা কত ডাকঘরের সিল যে তার লেখা পোস্টকার্ডে থাকত। এর কয়েকটি জায়গায় ইয়াকুবও গেছে। আশরাফ আলী নিজেই একবার নিয়ে গিয়েছিল। তখন অ্যানুয়াল পরীক্ষা শেষ, শীতকাল ছিল। ইয়াকুব তখন ক্লাস 7-এ পড়ে। আলমডাঙ্গা কুষ্টিয়া জেলার সাব পোস্ট অফিস। তারপর আরেকবার ডুমুরিয়া গিয়েছিল ছোট মামার সঙ্গে। আশরাফ আলীর অসুখের খবর পেয়ে জোহরা বিবি দুজনকে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু রোগশয্যায় শুয়ে আশরাফ আলী ভুরু কুঁচকায়। আমার অসুখ? কে বলল? আপনার চিঠিতেই তো ছিল। মা বলল। ছোট মামা মিনমিন করে। ইয়াকুবকে বোধহয় লিখেছিলেন। টাকা পাঠাতে সেবার একটু দেরি হয়, তাই মানি অর্ডারের কুপনের এক কোণে হঠাৎ লেখা হয়ে গিয়েছিল, শারীরিক দুর্বলতার দরুন পত্র দিতে বিলম্ব হইল। আশরাফ আলীর মুখ লাল হয়ে যায়। ব্যাস, এই জন্যে দুজনে ড্যাং ড্যাং করে চলে এলে? স্কুল কলেজ থেকে নাম কাটানো হয়ে গেছে? ছোট মামা তখন নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে। তার খুব রাগ হয়েছিল। ঢাকায় ফিরে রাগ ঝাড়ল মায়ের ওপর। অসুখের খবর শুনে গেলাম, মনে হয় মার্ডার করে তার কাছে গিয়েছি শেল্টার নিতে। আরে মানুষের রোগে মানুষ যাবে না? অসুস্থ লোককে দেখতে গেলেই তার প্রেস্টিজ পাংচার হয়ে গেল। ছোট মামার কথা শুনে রাগে ইয়াকুবের গা জ্বলে যায়। কিন্তু কাউকে চড়া করে কথা বলা তার সাধ্যের বাইরে। সুতরাং মনে মনে কেবল ফোঁসে, আমার বাবা কি তোমাদের মতো মাগি টাইপের? তোমাদের মতো নাক দিয়ে 2 ফোঁটা জল পড়লেই ফোঁত ফোঁত করে রাজ্যময় নুমোনিয়ার বিজ্ঞাপন দিয়ে বেড়ায় না। স্যাঁতস্যাঁতে কথাবার্তা শুনতে তার বাপের ঘেন্না হয়। ইয়াকুবের নিজেরই কতবার বাবার সঙ্গে সোহাগ করতে ইচ্ছা করেছে, আশরাফ আলী আমল দেয়নি। ওর বড় মামা অফিস থেকে ফিরলে বড় মামার ছেলেমেয়েরা বাপের সঙ্গে কি জড়াজড়িটাই না করে। বড় মামা কেমন দিব্যি এই টুকুকে চুমু খাচ্ছে, খুকুকে নিয়ে লোফালোফি করছে। আর মেজ মামা তো দোকান বন্ধ করে বাড়ির কাছাকাছি এসেই আমার আব্বু যান, আমার বাপ্পু যান বলে চেঁচাতে শুরু করে। অনেকদিন পর একবার আশরাফ আলী বাড়ি এসেছে। ইয়াকুব এক দৌড়ে দরজায় গিয়ে আব্বু বলে বাপের বুকে উঠে গলা জড়িয়ে ধরল। আশরাফ আলী আস্তে আস্তে তার হাত দিয়ে ছেলের হাত দুটো খুলে তাকে মেঝের উপর দাঁড় করিয়ে রেখে বলে, বয়স হলে ন্যাকামো শোভা পায় না। আরেকবারের কথা খুব মনে পড়ে। 2-3 দিন পরপর স্বপ্নে মসজিদের মতো একটা জায়গার সামনে দাঁড়ানো অস্পষ্ট নারী মূর্তির হাতছানি দেখতে পেয়ে ভয়ে ইয়াকুবের জ্বর এসে গিয়েছিল। তখন খুব ছোট নয়, 12-13 বছর বয়স। জ্বরের ঘোরে তার প্রলাপ বকা শুনে জোহরা বিবি ইনিয়ে বিনিয়ে কাঁদে আর মৃত কন্যার উদ্দেশ্যে বিলাপ করে, মাগো, ছেলেকে নিয়ে যাওয়ার জন্যে হাত বাড়ালি? তোর ছেলেকে এতটা বড় করলাম রে মা, কেন নিবি? টেলিগ্রাম পেয়ে বেনাপুল থেকে বাবাকে চলে আসতে হয়। শাশুড়ির কাছে পুত্রধনের স্বপ্ন দর্শনের কথা শুনে তার চাপা ঠোঁট আরও সেঁটে যায়। ফিরে গিয়ে পাক্ষিক পত্রে আবার ভ্রু কোঁচকানো উপদেশ। জাগ্রত অবস্থায় তরল বিষয়ের প্রতি অবাঞ্ছিত মনোযোগ ও অহরাত্র লঘু কল্পনার জগতে অনুচিত বিচরণই এইরূপ স্বপ্ন দর্শনের কারণ। চিত্ত উচ্চ স্তরের চিন্তাধারা শক্তিশালী হইলে এইরূপ কলঙ্ক ঘটিবার সম্ভাবনা রহিত হয়। কতক্ষণ ধরেই গল্পগুজব করলে, উজির আলী সরকার এলে, তার সঙ্গে কত ঠাট্টাইয়ের কি, কত হাসাহাসি। এই পর্যন্ত বলার পর লোকটার গলায় কাঁদো কাঁদো স্বর ফোটে। এত হাসি খুশি মানুষ, এরম করে কাউরি কিছু না বলি সেরোটা কালের মতো বিদায় নিয়ে যায়। মন তো শান্তি পায় না বাবা,
মনকে বুঝ দিতে পারি না। ইয়াকুবের পিঠে হাত রেখে বলে, আমারে তুমি চেনো না বাবা, আমার নাম এহসান আলী, ডাক্তারি করি, বাজারে ডিসপেন্সারি আছে। এহসান ডাক্তারের দোকান বললি কাপপক্ষীয় চেনে। তোমার আব্বার বন্ধু বলো, আত্মীয় বলো, ছোট ভাই বলো, আমাদের ওটা বসা নাওয়া খাওয়া সব একসঙ্গে ছিল, বুঝেছ? আমি রয়ে গেলাম মানুষের নাড়ি তৃপ্তি। আর যে মানুষ সদা সর্বদা হাসি রাখত, হাস্যরসে সর্বজনেরে মাতিয়ে রাখত, সেই কিনা সবাইরে কাঁদিয়ে চলে গেল। হ্যাঁ, লোকটার সব কথা স্পষ্ট শোনা গেল। নোনতা জল ভরা চোখ ও বাষ্পাচ্ছন্ন মাথাতেও ইয়াকুবের অস্বস্তি লাগে। লোকটা কে? গ্রামের ডাক্তার, এহসান ডাক্তার? কার সম্বন্ধে কথা বলছে? বাবার সম্বন্ধে? বাবার মুখটা ভালো করে দেখা দরকার। হ্যাঁ, সেই আশরাফ আলীই বটে। সেই ছোট্ট চিবুক, সেই গাল এবং পান না খাওয়া ও বিড়ি না টানা চাপা ঠোঁট, এইসব মিলেই গম্ভীর মুখমণ্ডল। মামারা খালারা যাকে বলতো পোস্ট অফিসের সিল। বড় খালার রিপোর্ট অনুসারে আশরাফ আলীর টাইপটা শুরু থেকেই এই রকম। আশরাফ আলী পড়াশোনা করত ফিরোজার মামার বাড়িতে থেকে। সেই মামার বাড়ি ওদের একই রাস্তায়, বেচারাম দেউড়ির এ মাথা ও মাথা। খুব ভোরে ঘুম থেকে উঠে খড়ম পায়েই সে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত দুটো চক্কর দিয়ে আসত। এই প্রাতঃভ্রমণ করতে করতে নিমের দাঁতনে মেসওয়াক করা, ফজরের নামাজ পড়ে মাথার কিস্তি টুপি না খুলেই ফিরোজার মামাতো ভাই বোনদের সে কড়াকিয়া শতকিয়া মুখস্থ করাত। 9:30টার দিকে তার পরনে পাজামা শার্ট, অর্থাৎ এখন তার কলেজে যাওয়ার সময়। আশরাফ আলী থাকতো একটা ঘরে একাই। তার ঘরে কোনো টেবিল ছিল না। তোষকটা ছোট থাকায় তক্তপোষের একদিকে বেরিয়ে পড়ত। ওখানে আশরাফ আলীর বইপত্র সাজানো থাকত। তক্তপোষের নিচে সে রেখে দিত পুঁটলিতে বাঁধা চিড়ে গুড়, আর ছিল কাগজে জড়ানো চিরতার কাঠি। খিদে পেলে দরজা বন্ধ করে আশরাফ আলী শুকনো চিড়ে খেত। বুঝলি না, তোর বাবা ছিল পুরা গাইয়া। তোরা আজকাল খ্যাত বলিস না, সেই মাল। বড় খালাম্মার কথাবার্তা ভয়ানক কাটা কাটা, শুনতে একটুও ভালো লাগে না। তোর বাবা কলেজে গেলে কি মসজিদে গেলে আমরা তার ঘরে ঢুকে চিঁড়ে খেয়ে ফেলতাম, চিরতার কাঠি ফেলে দিতাম। আর তোর বাপ ফিরে এসে সবই বুঝত, রাগে গজগজ করত। মেয়েদের ঠাট্টা বোঝার ক্ষমতাও তার ছিল না। মেয়েদের দিকে তাকানো তো দূরের কথা, পাড়ার ছেলেদের সঙ্গেও তার বলতে গেলে কোনো সম্পর্কই ছিল না। বাবা থাকতো তার পড়াশোনা নিয়ে। অঙ্ক বাংলা ভালোই জানা ছিল। দিন রাত্রি হয় লেখাপড়া, নয় কোরআন তেলাওয়াত। ইংরেজিটা রপ্ত করতে পারেনি বলে আইএ আর পাশ করা হয়নি। খালাম্মা বলে, বিয়ে হলে আমরা ভাবলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হায় রে কপাল, কিসের কি, 1 ইঞ্চি যদি বদলায়। অত সোজা? তার বাবা তো বদলাবার লোক নয়। বিয়ে তো তুচ্ছ কথা, মরণের পরও আশরাফ আলী একটুও বদলায়নি। সেই টাইট করে সাঁটা ঠোঁট, সেই কাঁটা ঝোপের গোঁফ। তার মাজা ছিল সোজা, পায়ের পাতায় জোর ছিল। তাই নিয়ে হেঁটে বেরিয়েছে, কাউকে পরোয়া করেনি। দেখো না কেমন ডাঁটছে শুয়ে রয়েছে, তোমরা একবার দেখো না। এই মুখে হাত বুলিয়ে দেওয়ার জন্যে ইয়াকুবের 2 হাতের আঙুল নিষ্পিস করে, কিন্তু না, একটুও বিরক্ত করতে সাহস হয় না। বাবা এসেছ? দরজার ওপার থেকে মেজমামার ভেঙে পড়া গলা শোনা যায়। মেজমামা এসে ইয়াকুবকে জড়িয়ে ধরে। নাই নাই, এতিম হয়ে পড়লি রে বাবা। তোর মামি শুনে কাঁদতে কাঁদতে গড়ায় আর বলে একুব এতিম হয়ে গেল। এই শোকাহত আলিঙ্গনের ফলে মেজমামার বুকে ইয়াকুবের মুখ। মেজমামার বুকের শক্ত মাদলিটা তার নাকে বড় কঠিন লাগে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়,
কিছুক্ষণের মধ্যেই মেজমামা ইয়াকুবকে ছেড়ে দুলাভাই দুলাভাই বলে চশমা খুলে খাটিয়ার দিকে এগিয়ে গিয়ে আশরাফ আলীর বুকে নিজের মুখ ঘষতে শুরু করে। মেজমামার এসব কাজ অনুমোদন করা যায় না। এই মাখো মাখো ভাব আশরাফ আলীর অসহ্য। আশরাফ আলী মরতে না মরতে এই লোকটা কি তার স্বভাব একেবারে ভুলে গেল? এহসান ডাক্তার এসে মেজমামাকে ধরে বাইরে নিয়ে যায়। আপনি এমন ভেঙে পড়লে চলবে কেনে? ভাইগনেরে বুঝোয় সুজোয় থামান। বাদ জোহর জানাজা পড়ি আসরের আগেই দাফন সেরি ফেলতে চাই। এহসান ডাক্তার বাইরে গেলে স্বস্তি পাওয়া যায়। আব্বা বোধহয় এই ডাক্তারের কাছে চিকিৎসা করাতো। আব্বার কি রোগ? তবে দুজনের মধ্যে সম্পর্ক নিশ্চয়ই ভালো ছিল খুব। মনে হয় আশরাফ আলীর জন্যে শোকটা বেচারার চামড়া ফুঁড়ে আরেকটু ভেতরে বিঁধে গেছে। তাই কার সম্বন্ধে কি বলছে ঠিক ঠাহর করতে পারছে না। ফের ভেতরে এসে মেজমামা আলগোছে ওর পিঠে হাত রাখলে শির দ্বারা শিরশির করে ওঠে। বলতে ইচ্ছা করে, মেজমামা, আর একটা বছর বাঁচলে আব্বা আর আমি একসঙ্গে থাকতে পারতাম। সারাটা জীবন আব্বা একা থাকলো, আব্বার জন্য কিছুই করতে পারলাম না। কিন্তু বলা হয় না। আশরাফ আলীর কাফন মোড়া লাশ লোবান ধূপের গন্ধের তর্জনী তুলে আদিক্ষেতা করতে বারণ করে। মেজমামাকে বাইরে ডেকে নিয়ে কারা যেন বাঁশ চাটাই কেনার টাকা চেয়ে নেয়। আবার সে যেন বলে, হাট ছাড়া চাটাই পাওয়া যাবে না। হাট কোথায়? হাট কাছেই, 1.5 ক্রোশ পথ, কিন্তু বৃহস্পতিবার ছাড়া হাট বসবে না। ডাক্তার পরামর্শ দেয়, দেখো তো কুসুম হাটিতে যাও দিনি, মুকুন্দ সাহার গদিতে চাটাই থাকতে পারে। মুকুন্দ সাহা খুচরো বেচবে? শালা সামার, বেচতে চাইবে না। 2 পয়সা বেশি দিলি পরে শালার বাপে গাড়ে করে এনে দিয়ে যাবে খন। আধ ঘন্টার মধ্যেই আর একজনকে চলে এলো। ঢুকতে ঢুকতেই বলল, কখন হলো, কিভাবে হলো, কি হয়েছিল বলো দিনি? এখন গফুর পিয়ন গিয়ে বলে, ও বাবু, মাস্টার সাহেবের জন্য চাটাই কিনবো। চাটাই কেনে? চাটাই দিয়ে কি হবে? না, মাস্টার সাহেব মরি গেছে, কব্বরে চাটাই লাগবে। বেঁটে ও কালো লোকটা ধুতির খোঁট দিয়ে চোখ মুছে ধরা গলায় বলে, আমার কেউ খবর দিলে না? পেরায় হাটে আমার গদিতে গিয়ে হাঁক দিত, ও সাহামশাই। ব্যাস, তিনি ঘরে ঢুকলেন তো আমরা কাজকাম বন্ধ করি তারই ঘিরে বসলাম। মাস্টার সাহেব এলি পরে কিসের হিসেব নিকেশ, কিসের বেচা কেনা। এই বয়সে কত পোস্টমাস্টার দেখলাম, ব্রিটিশ আমল, পাকিস্তান, কত দেখলাম। এইরকম মাটির মানুষ কোনোদিন এই পোস্ট অফিসে আসে নাই। কি রসিক মানুষ! একবার গল্প গুজব শুরু করলো তো রাত 10টায় কি আর 12টায় কি। ইয়াকুব বেশ ঝামেলায় পড়ে। তার মাথার গাঁথুনি শিথিল হবার উপক্রম হচ্ছে। ছবিতে, স্মৃতিতে, চোখে, ঠোঁটে, চিবুকে, প্রোফাইলে, পোর্ট্রেটে আশরাফ আলীকে যেভাবে সে গড়ে তোলে, এইসব সংলাপের তোড়ে তার সবটাই দারুণ রকম টাল খায়। সেদিন কি করিছেন জানেন? কবে? কত হাটের দিন, একটু দেরি করে গেছে। হাট ভেঙে গিয়েছে, রাত্রি 8:15 হবে। আমি খবর শুনে রেডিও বন্ধ করে দিয়ে গদিতে বসেছি, তো মাস্টার সাহেব গিয়ে বললেন, ও মুকুন্দবাবু, নীলমণিগঞ্জ স্টেশনের কাছে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, খবরে বলে নাই? না তো, কোয়ানে? আরে এই তো নীলমণিগঞ্জ। আহা, কোমল হৃদয়ের মানুষ, বলতি বলতি কেঁদে ভাষায়। তার কথা শেষ হতে না হতেই ধুতি পরা আরেকজন লোক বলল, সোমবার সন্ধ্যায় হাই স্কুলের ফিল্ডে বসি ওই অ্যাক্সিডেন্ট নিয়ে কত আক্ষেপ করলে, কত দুঃখ করলে। বলে, নিতাই বাবু, ওই গাড়িতে আমিও থাকতে পারতাম না। আমার ছেলে চাকরি করে গোপালপুর, রাজশাহী জেলা, তো তার ওখানে যাত্রী হলে তো আমার ওই লাইনেই যাত্রী হবে। আমিও তো থাকতে পারতাম। বলেন আর কাঁদেন। আমরা বলি, মাস্টার সাহেব নরম মানুষ, তাই সত্যি পারতেছেন না। আসলে কি, মরণ তারে জানান দিয়ে গেছে, বুঝলেন না?
এসব উক্তি কার সম্বন্ধে করা হচ্ছে? সামনে শোয়ানো কাফন ঢাকা মৃতদেহটা ভালো করে দেখা দরকার। মুখের কাপড় তুললেই তো দেখা যায়, ভরসা হয় না। সে গম্ভীর চেহারা ভেদ করে যদি কারো হাসি খুশি মুখ ভেসে ওঠে তাহলে? তবে নিতাই কুণ্ডুকে দেখাবার জন্যে গফুর পিয়ন কাপড়টা তুললে ইয়াকুবও ঝুঁকে পড়ে। না, কোথায়? এসব লোক কি বলছে? বাবার সেই মুখ, সেই আটকানো ঠোঁট, সেই ঠান্ডা কপাল, এমনকি প্রাণপণ মনোযোগে খুঁটিয়ে দেখলে শুকিয়ে যাওয়া জলের রেখার মতো বিরক্তির পাকা দাগটাও দেখা যেতে পারে। বোধহয় আর আধ ঘন্টাও থাকবে না। এই তো শেষ। এর মধ্যেই যা দেখার শেষবার দেখে নাও। এই তো তার বন্ধ দুটো চোখ, চোখের ভেতরে মণি দুটো দেখা যায় না। কপালের ভাঁজ খসে পড়েছে। একটু আগে অস্পষ্ট যে রেখার অনুসন্ধান চলছিল তার সমস্ত সম্ভাবনা মসৃণ ফর্সা চামড়ার নিচে অস্ত গেছে। দুই ঠোঁটের টাইট গাঁথনি কি আলগা হয়ে আসছে? এইবার এই ঠোঁট জোড়া কি অট্টহাসির ওজন নিয়ে গড়িয়ে পড়বে তারই মাথার উপর? নিজের মাথায় হাত রেখে ইয়াকুব আরো তীক্ষ্ণ চোখে তাকায়। এই কি আশরাফ আলী? এই তো তার বাবা। কলেমা শাহাদাত পড়েন, সকলেই পড়েন। যিনি নির্দেশ দিচ্ছেন তিনি হলেন সাব রেজিস্ট্রার। এক্ষুনি এলেন, এসেই কবরযাত্রীদের নেতৃত্ব ও লাশের খাটিয়ার একটি অংশ তার পাঞ্জাবি আবৃত স্কন্ধে তুলে নিলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পালাক্রমে সবাই লাশ বহন করে। ইয়াকুব এক একবার তার বেঁটে ঘাড় পেতে দিলে ঘাড়ের ওপর খুব হালকা ঠেকে। তার পা জোড়া টলমল করে ওঠে। খাটিয়া কি শূন্য? আশরাফ আলী জীবনে কোনোদিন ভালো করে কথাও বলল না। মরণের পর তার কিরকম আচরণ? এই আচরণ বুঝতে না বুঝতেই সব যাত্রা গ্রামের গোরস্থানে পৌঁছে যায়। জানাজার পর সাব রেজিস্ট্রার বলে, তোমার বাবার হয়ে মাপ চেয়ে নাও। পোস্টমাস্টার সাহেব ছিলেন সদা হাস্য, সদা প্রফুল্ল ব্যক্তি। সকলেই তাকে ভালোবাসত। আপনারা তার উপর কোনো দাবি রাখবেন না। ডাক্তার বলে, মাপ চাও বাবা। কেন? মেজমামা বলে, মাপ চাও, তুমি তার একমাত্র সন্তান। ডাক্তার প্রম্পট করে। ইয়াকুব বলে, আপনারা আপনারা আমার বাবাকে মাফ করে দেবেন। লাশ নামাবার জন্য কবরে 3 জন লোক দরকার। প্রথমে নামল মেজমামা, তারপর গফুর পিয়ন। ইয়াকুব নামবার উদ্যোগ নিতেই মেজমামা বলে, তুমি নেমো না বাবা, তুমি ধরতে পারবা না। তারপর সকলের দিকে তাকিয়ে বলেন, আপনাদের একজন নামেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে পাক সাফ থাকে এমন কেউ আসেন। কিন্তু ধার্মিক ও পবিত্র কেউ নামবার আগেই ইয়াকুব নেমে পড়ল। মুর্দার মুখ পশ্চিম দিকে করে দাও, কেবলামুখী করো। এবার মুখের ডাকনা খোলো, সবাইকে দেখাও বাবা। ইয়াকুব নিজেই ভালো করে দেখতে চায়, কিন্তু চোখের সামনে নোনা জালের জাফরি কাটা পর্দা। বাবার ঠোঁটের কোণে কি তার চোখের জল ঢেউ খায়? ফর্সা রঙের শান্ত কপালে একটা পেন্সিলের রেখা এঁকে দিলেই বাবার পরিচিত বিরক্ত মুখটা দেখা যেত। এখানকার লোকজন কি এই দাগটা কোনোদিন দেখতে পায়নি? নাকি এটা অন্য কারো মুখ? নাকি সে এতকাল অন্য কাউকে দেখে এসেছে? কাকে? নিঃশ্বাস নেওয়ার জন্য ইয়াকুব ওপরের দিকে মুখ তোলে। আসরের নামাজের পর সবাই স্কুলের মাঠে বসল। হেডমাস্টার, সাব রেজিস্ট্রার, স্টেশন মাস্টার, রেলওয়ের এক গার্ড সাহেব, এহসান ডাক্তার, করিম গাজী, রজব আলী সানা, এরা সবাই চায় যে কুলখানিটা এখানেই হোক। ইয়াকুবদের কোনো অসুবিধা হবে না, খাটাখাটনি যা সব এরাই করবে। 3 দিন পর অনুষ্ঠান শেষ হলে ইয়াকুব ও তার মামা ফিরে যাবে। সাব রেজিস্ট্রার লোকটার গঠনমূলক উপদেশ দেওয়ার বাতিক। দেখো, বেশি খরচ করো না, ফকির মিসকিন খাওয়াও, ম্যাক্সিমাম 25-30 জন, কোরআন খতম করাও, মিলাদ পড়াও, তাহলে তোমার আব্বার রুহের শান্তি হয়। কার?
ইয়াকুবের এই প্রশ্নে তার বিচলিত চিত্তের কথা ভেবে লোকজন আরও অভিভূত হয়। করিম গাজী বলে, আহারে, বাপের মতো নরম স্বভাব পেয়েছে। মাটির মানুষ বাবা, তিনি ছিলেন মাটির মানুষ। আমার মেয়ে বুঝছ, এই এত বড্ডি হইছে। করিম গাজী মাঠে আসন পেতে বসেই হাত উঁচু করে মেয়ের বয়স বোঝাবার চেষ্টা করে, কিন্তু তাতে কেবল তার 2.5 হাত উচ্চতাই বোঝা যায়। তো সে মেয়ে জামগাছ থেকে পড়ি জখম হয়েছে, তাই সে আসতে পারলে না। মাস্টার সাহেবের খবর শুনবার পর থেকে সে কেঁদে কেটে একাকার। বলে করিম গাজী নিজেও ফোঁত ফোঁত করে নাক ঝাড়ে এবং খোনা গলায় কোঁকায়। জামগাছ থেকে পড়ার পর মেয়ে আমার খালি চেঁচায়, খালি কান্দে। 2-3 দিন তার খাওয়া দাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার মা কেঁদে মরে, একটা দানা যদি মেয়ের মুখে দেওয়া যায়। শেষমেশ মাস্টার সাহেব দেখতে গেল, নিজে হাতে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত মেখে তার মুখে তুলি দেয়, তবে তার পেটে অন্ন পড়ে। মাস্টার সাহেব বলে, ওমনি, তুমি না খাও তো তোমার এই বুড়ো ছেলিটা না খেয়েই মরবে। এদিকে ইয়াকুবের পাশে বসে গফুর পিয়ন মেজমামার কানে ফিসফিস করে, শালার এহসান ডাক্তারি মাস্টার সাহেবরে খেলো বুঝলেন। শালা প্রত্যেক দিন নিজের দোকানে বসি ওয়ারে মৃত সঞ্জীবনী খাওয়াইতো। 5 কিপ্টের এক শেষ, নিজেও ওয়ার পয়সায় বোতল বোতল মাল গিলত। মাস্টার সাহেবের বুকের ব্যথা হলো এই মাল খেতে খেতে। এই মাটির মানুষটারে শালা শেষ করি ফেলল। মেজমামা শুনে ভয় অস্থির। থাক বাবা, এসব কথা এখন থাক। গফুর পিয়ন থামতে চায় না, কিন্তু করিম গাজীর কথা তখন বক্তৃতায় গড়িয়ে পড়েছে। সুতরাং মেজমামার অখণ্ড মনোযোগ এখনো সেই দিকেই। বুঝলেন, শিশু, যুবক, বৃদ্ধ, ধনী, নির্ধন, হিন্দু, মুসলমান সকলেই তার উন্নত চরিত্রের কথা মনে করিয়া মুগ্ধ হইত। মনোযোগী জনতা দেখে করিম গাজীর গলা চড়ে। সাব রেজিস্ট্রার তখন সভাপতি সুলভ ভঙ্গিতে বলে, অনেকেই অনেক কথা বলবেন, তার কথা বলে শেষ করা যায় না। তবে আমার মনে হয়, আমি বলতে চাই, তার রসবোধ বা হাস্যরস বা রসিকতাই তার চরিত্রের সর্বপ্রধান গুণ। এখনো আমার 2 চক্ষুখানি বন্ধ করলে তার হাসি মুখের প্রসন্ন মূর্তিখানি আমার সামনে প্রতিভাত হইয়া ওঠে। রাত্রে পোস্ট অফিস সংলগ্ন আশরাফ আলীর বাসগৃহে আশরাফ আলীর চওড়া তক্তপোষে শুয়ে মেজমামা হু হু করে কাঁদে। লোকটা বড্ড কাঁদতে পারে। নানির মৃত্যুর পর 1 মাস ধরে এক নাগাড়ে কাঁদাকাটি করেছে। একটু বিরতি দিয়ে সে ডাকে, গফুর। গফুর পিয়ন বারান্দায় মশারি টাঙাচ্ছিল। সে এলে মেজমামা বললে, 1 গ্লাস পানি খাওয়াও তো ভাই। হ্যারিকেনের সলতে বাড়িয়ে দেওয়ার ফলে ঘরের দেওয়াল, বিছানা, টেবিল, আলনা, জলের কুঁজো, দড়িতে ঝোলানো গামছা, লুঙ্গি সব দুলে উঠল। পানি খাওয়া ঠান্ডা গলায় বলা মেজমামার কথাও শিরশির করে কাঁপে। দুলা ভাই এখানে খুব পপুলার ছিল না রে। শুয়ে পড়তে পড়তে মেজমামা ফের বলে, হ্যারিকেন কমাবার দরকার নেই। এই ঘর, এই দেওয়াল, বিছানা, দেওয়ালের ছায়া সবই ইয়াকুবের অপরিচিত। আশরাফ আলী এই ঘরে 5-6 বছর কাটিয়ে দিয়েছে। 23টা বছর সে এইভাবে জীবনযাপন করেছে। এই বিছানায় শুয়ে থাকত। শালার মেজমামাকে হটিয়ে এখানে আশরাফ আলীকে দিব্যি শুইয়ে দেওয়া চলে। কিন্তু বাবার মুখটা এই সময় হারিয়ে যাওয়ার উপক্রম হল। কবরে নামাবার পর চোখের পাতা খুলে মণি দুটো ভালো করে দেখে নিলে হতো। যে বালিশে আশরাফ আলীর মাথা রাখার কথা, তার একটি কোণে আঙুল দিয়ে ঘষলে তার চোখের পাতা ওপরে উঠে এবং অপরিচিত চোখের মণি ভালো করে মেলতে না মেলতেই বুঁজে যায়। লণ্ঠনের আগুন, কেরোসিন ও ধোঁয়ার মিলিত গন্ধে ইয়াকুবের নাক খচখচ করে। ফলে তার নিজেরই তৈরি বিভ্রম ভেঙে গেলেও সে মন খারাপ করার সুযোগ পায় না। এর চেয়ে বাবার উপর রাগ করতে পারলে বরং একটু স্বস্তি পাওয়া যায়।
আব্বার উপর রাগ করার কারণ আছে বইকি। না জীবনে না মরণে লোকটা কোনোদিনই তাকে পাত্তা দিল না। এদিকে দেখো, এহসান ডাক্তারের সঙ্গে ভাগাভাগি করে বোতল ওড়ায়। কার না কার মেয়ে জাম গাছ থেকে পড়ে ঠ্যাং ভাঙলে কোন অজপাড়া গায়ে গিয়ে মাগুর মাছের ঝোল দিয়ে তার জন্য ভাত মাখে। কিন্তু বাবাকে শালা জুত করে কোথাও বসানো যাচ্ছে না। দেখতে না দেখতে সব হাওয়া হয়ে যায়। দরজায় লম্বা একটি ছায়া পড়ল। সেদিকে ভালো করে তাকাবার ভরসা হয় না, পাছে নতুন কাউকে দেখে। বুকে বল ধরে ইয়াকুব যদিবা মুখ ফেরালো, তো দেখো কোথায় কি, কেউ নেই, কিচ্ছু নেই। বাবাকে না পেয়ে তার উপর রাগ করার চেষ্টাও ব্যর্থ হয়। বাবাকে খুঁজতে খুঁজতে মাথা নিচে নেমে আসে। 2 হাঁটুর মধ্যে কখন মাথা গোঁজা হয়ে যায়। 3 মিনিটের তন্দ্রায় একটি মাঠে বসে কয়েকজন গল্প গুজব করে। এটা কোথাকার মাঠ, কোন মাঠ? ঠাহর করতে করতে উচ্চকণ্ঠ হাসির দমকে মাঠটা ছড়িয়ে পড়ে বিশাল প্রান্তরে। সেখানে মাঠের কোনো চিহ্নই আর বাকি থাকে না। এমন করে হাসে কে? সন্ধ্যাবেলার ময়লার শূন্যতা ঝোলে। তার ফাঁকে ফাঁকে হেডমাস্টারকে দেখা যায়, তার পাশে সাব রেজিস্ট্রার। এহসান ডাক্তার আছে, করিম গাজী আছে। জাম গাছের ভাঙা ডাল থেকে নিচে পড়ে যাচ্ছে তার 2.5 হাত লম্বা মেয়ে। কিন্তু আশরাফ আলী কোথায়? এরকম জোরে জোরে হাসছে কে? আশরাফ আলীর হাসি ইয়াকুবের অপরিচিত। তাকে শনাক্ত করে কি করে? ফের দমকা একটা হাসি বেজে উঠলে তার তন্দ্রা একেবারে তছনছ হয়ে যায়। চোখ মেলে ইয়াকুব শূন্য ঘর দেখে। বাবা কোথায়? নেই। ভোর হবার আগেই মেজমামাকে ডেকে ইয়াকুব বলে, মেজমামা, 6টার ট্রেনে আমি চলে যাই। দরজা খোলা। বারান্দায় গফুরের মশারি হাওয়ায় কাঁপে। ভোরবেলায় বেশ ঠান্ডা পড়েছে। মেজমামা পিঠের নিচ থেকে বিছানার চাদর তুলে গায়ের উপর চড়িয়েছে। জড়সড় হয়ে বসে মেজমামা বলে, কি? আমার অফিসে অনেক কাজ, আজ বরং আমি চলে যাই। কিছুক্ষণ পর মেজমামা উঠে দাঁড়ায়। কেন, কুলখানি না পরশু? আপনি ম্যানেজ করে নেবেন। মেজমামা ফ্যাল ফ্যাল করে তাকায়। ভয় করে? স্বপ্ন দেখেছিস? না, কিসের ভয়? প্যান্টের ভেতর শার্ট গুজে দিতে দিতে ইয়াকুব বলে, যাই মামা। খারাপ লাগছে? একা একা আরও খারাপ লাগবে। কুলখানির পর আমিও তোর সঙ্গে যাব। তোর অফিসারকে বলে সপ্তাহখানেকের সিএল নিবি, তারপরে একসঙ্গে ঢাকা যাব। তোর মামা নিয়েও বলে দিয়েছে। এই লোকটা বউয়ের রেফারেন্স ছাড়া কথা বলতে পারে না। শোন ইয়াকুব, আমার কথাটা রাখ। কুলখানি সেরেই যা। কার? ইয়াকুবের জন্য মেজমামার খুব খারাপ লাগে। ছেলেটা এতিম হয়ে গেল। আস্তে আস্তে বলে, লোকজন মাইন্ড করবে। তোর বাবাকে এখানকার লোক খুব ভালোবাসত। কাকে? লোকজন কাকে ভালোবাসত? বাবার মুখটা সম্পূর্ণ নিয়ে আসার জন্য ইয়াকুব আরেকটা অ্যাটেম্প্ট নিল। গম্ভীর একজন লোক একবার হাতের নাগালে আসে তো আরেকজনের গ্লাস থেকে ঢালা মদের ছলকে সমস্ত গাম্ভীর্য মুছে যায়। দ্বিতীয় ব্যক্তিটি হাসি খুশি মুখ করে একটি বালিকার জন্য মাগুর মাছের ঝোল দিয়ে ভাত মাখে। দেখতে দেখতে ভাতের থালা তার সামনে থেকে সরে যায়। লোকটা চিঠি লিখতে বসে। তার টাইট মুখের নিচে ও তার শক্ত আঙুলের ঠিক তলায় বেরিয়ে আসে পিঁপড়ের শাড়ি। তার ভ্রুর গেরো কঠিন হতে থাকে। এই পরিচিত লোকটিকে তার চোখের মণিতে এঁটে রাখবার জন্য ইয়াকুব মনোযোগী হতে না হতেই নীলমণিগঞ্জের রেল অ্যাক্সিডেন্টের খবরে কাঁদতে থাকা লোকটির চোখের জলে সব ধুয়ে যায়। না, কেউ থাকে না। দুজনের একজনও নেই। মেজমামা ফের মিনতি করে, ভেঙে পড়িস না বাবা। আজ বাদ জোহর মৌলবি আসবে, কোরআন খতম হবে, কবর জিয়ারত করবি না? কার? ইয়াকুবের মাথা ফাঁকা ফাঁকা ঠেকে। শূন্য চোখে সে মামার দিকে তাকিয়ে থাকে। মেজমামার মন ফের খারাপ হয়ে যায়। সারা রাত ছেলেটার ঘুম হয়নি। ঢাকায় নিয়ে ভালো করে আদর যত্ন করা দরকার। কিন্তু ভোরের আলো ভালো করে ফুটে ওঠার আগেই ইয়াকুব দরজার কাছে দাঁড়ায়।
যাই মেজো মামা, আসসালামু আলাইকুম। আরে দাঁড়া, রাস্তাঘাট চিনিস না, সঙ্গে গফুর যাক না। কিন্তু অপরিচিত রাস্তা পার হওয়ার জন্য ইয়াকুব একা একাই রওনা হল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন আখতারুজ্জামান ইলিয়াসের লেখা পিতৃবিয়োগ। গল্পটি প্রথম লেখা হয়েছিল 1979 সালে। আপনারা জানাবেন গল্পটি কেমন লাগলো। আশা করছি গল্পটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে একটি ছেলের কথা বলা হয়েছে যার নাম ইয়াকুব। তার বাবার সাথে সে তার বাবাকে সারা জীবন প্রচণ্ড গম্ভীর, রাগী একটা মানুষ হিসেবে দেখে এসেছে, যার সাথে তার খুব একটা ভালোবাসার সম্পর্ক যেটা বলে সেরকম কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সেই বাবার মৃত্যুর পর সে যখন তার সেই মৃত্যুর জায়গাটায় আসে যেখানে তার বাবা ছিল সারা জীবন, সেখানে এসে দেখে যে এখানকার মানুষজনের সাথে সম্পূর্ণ একটা ভিন্ন সম্পর্ক ছিল তার বাবার। সেটা ভীষণ স্নেহ, ভালোবাসা, ভীষণ বন্ধুত্বপূর্ণ, ভীষণ আবেগী সম্পর্ক ছিল মানুষের সাথে, যেটা দেখে এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছে এই ছেলেটি প্রচণ্ড অভিমান হয় তার মৃত বাবার প্রতি, এবং সেই অভিমান থেকেই তার শেষের দিকের যেই ঘটনা পরম্পরা আপনারা শুনতে পান এখানে, সেই ব্যাপারটার আগমন ঘটে। যাই হোক, আপনারা কেমন লাগলো জানাবেন। আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের অন্যান্য যা যা গল্প আছে আপনারা ইতিমধ্যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্লেলিস্টটা। আপনারা সেখানে ক্লিক করে তার অন্যান্য গল্প আপনারা শুনতে পারেন, যেটা আমাদের চ্যানেলে পড়া হয়েছে। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।